সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুশীলনী 6.2 থেকে 16 এবং 17 নম্বর যে প্রশ্ন আছে এটা সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে যে অনুমান করে দুটি চতুর্ভুজ আঁকো। তোমরা প্রথমে অনুমান করে দুটি চতুর্ভুজ এঁকে ফেললাম। তুমি স্কেল ধরে তোমার মনের মাধুরী মিশিয়ে যেভাবে খুশি সেইভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। তো আঁকার পরে তুমি এই যে কৌণিক বিন্দুগুলো আছে এগুলো নির্দিষ্ট করে দেবে। এ বি সি ডি দিয়ে আমরা নির্দিষ্ট করে দিয়েছি এবং ই এফ জি এইচ দিয়ে এটাকে নামকরণ করেছি বা নির্দিষ্ট করে দিয়েছি। তুমি চাইলে পি কিউ এগুলো দিয়েও করতে পারো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বলা হচ্ছে যাদের কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। তার মানে এই যে এখানে বাহুগুলো হবে, ধরো এই বাহু কোনো কারণে সমান হয়েও যেতে পারে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো বাহুর সাথে কোনো বাহু সমান না হয়। তো এরপরে আমরা কি লিখবো? ভূমিকা লিখবো বা বিশেষ নির্বাচন অংশ লিখবো। তো প্রশ্নে যা আছে সেটাই লিখতে হয়। মনে করি এবিসিডি ও ইএফজিএইচ দুটি চতুর্ভুজ যাদের বাহুর দৈর্ঘ্য সমান নয়। তো এখানে তুমি লিখতে পারো যাদের কোনো বাহুর দৈর্ঘ্য সমান নয়, মানে প্রত্যেকটা বাহুই একটা থেকে আরেকটা আলাদা। এরপরে আমরা কি করব? এরপর দেখো কতে আছে, আমরা এখানে ক দিয়ে শুরু করতে পারি। প্রতি ক্ষেত্রে বাহু চারটির এবং কর্ণ দুটির দৈর্ঘ্য মাপো ও খাতায় দেখো। তো আমরা প্রথমে লিখতে পারি এ বি সি ডি এই চতুর্ভুজের। তো দেখি আমরা কিভাবে লিখি। রুলারের সাহায্যে চতুর্ভুজ এবিসিডি এর চারটি বাহু ও দুটি কর্ণ পরিমাপ করি। দেখো এরপরে আমরা বাহু লিখেছি, এটা আমরা গত লেকচারে দেখিয়েছি। এখন জাস্ট শুধু তোমাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি যাতে তোমরা নিজেরাই করতে পারো। তো এখানে এই যে এ বি এটার দৈর্ঘ্য কত এখানে লিখে দিব। যদি ফ্র্যাকশন আসে মানে দশমিক আসে তাহলে আমাদের আসতে পারে 5.4, যেটাই আসুক 6.2, সেটাই আমরা এখানে বসিয়ে দিব। তো এইভাবে আশা করি তুমি পারবে। এরপরে কর্ণ যে আছে এই যে এসি এবং বিডি এই দুটিও এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে। তো এরপরে তুমি আরেকটা প্যারাগ্রাফে লিখতে পারো এই চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য ও কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করি। তারপর তুমি এইভাবে লিখে ফেলতে পারো। তো আশা করি সেটা পারবে। খতে বলা হচ্ছে কোন চারটি পরিমাপ করো এবং খাতায় লেখা কোন চারটি পরিমাপের যোগফল উভয় ক্ষেত্রে একই হয় কিনা বলো। তার মানে প্রথমে আমাদেরকে প্রত্যেকটি কোণ পরিমাপ করতে হবে দুইটা চতুর্ভুজেরই, এরপরে যোগ করতে হবে এবং দেখতে হবে যে উভয় ক্ষেত্রে যোগফল সমান হয় কিনা। তোমাকে একটু চিন্তা করতে দিয়েছে, অবশ্যই তুমি এটা নিজে নিজে করার চেষ্টা করবে, আমরা তোমাকে হেল্প করতেছি। তো চাঁদার সাহায্যে আমরা গত লেকচারে দেখিয়েছি কিভাবে তুমি কোণ পরিমাপ করবে। তো আমরা এখন শুধু স্ট্রাকচারটা দেখাচ্ছি। ধরো তুমি এইভাবে লিখবে, এখানে খ দিয়ে চাঁদার সাহায্যে এ বি সি ডি চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ নির্ণয় করি। এভাবে লিখে তুমি কোণগুলো লিখে এখানে মান কত হয় সেটা বসিয়ে দিবে। এটা এ কোণ এখানে বসিয়ে দিবে। তো তুমি এ কোণ এইভাবে না দিয়ে বরঞ্চ কোণ বি এ ডি এইভাবে দিতে পারো। কেন? কারণ এখানে একটা কর্ণ আছে। আসলে এ কোণ বলতে কোন কোণটা বোঝা যাচ্ছে না, এইটা না এইটা। তো আমরা সংক্ষেপ করার জন্য এখানে শুধু এ দিয়েছি। তুমি অবশ্যই একটু বিস্তারিত লিখবে, সেটাই সুবিধা হবে। যদি কর্ণ না থাকতো তাহলে শুধু এ দিলেও চলতো। যেহেতু কর্ণ আছে এখন দুইটা কোণ হয়ে গিয়েছে, এই জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে। ধরো কোনো কোণ হতে পারে 100 ডিগ্রি, কোনো কোণ হতে পারে 60 ডিগ্রি হতে পারে। এরপরে তুমি এ বি সি ডি এইভাবে যোগ করে এখানে মানগুলো যোগ করে দিবে। যোগ করার পরে দেখবে অবশ্যই তোমার যোগফল 360 ডিগ্রি হবে, অবশ্যই হবে। যদি একটি কম বেশি হয়, তো ধরো একটার মান হলো 100, আরেকটার মান হলো 100, আরেকটির মান হলো 80, আরেকটির মান কত হতে হবে বলো দেখি। ধরো কোনো কারণে আরেকটির মান হলো 78, তখন দেখবে 360 থেকে 2 কম পড়তেছে, তখন তুমি এই 78 রাখবে না, বরঞ্চ এটাকেও 80 করে দিবে। তো আমি যেভাবে পূর্ণ সংখ্যায় বললাম, যেহেতু অনুমানের উপর ভিত্তি করে আঁকা হয়েছে, এভাবে 100 80 80 এভাবে হবে না, হয়তো এমন হতে পারে 95 67। তো এইভাবে তুমি 360 মিলিয়ে দিবে। এই চতুর্ভুজটাকেও তুমি এইভাবে বের করে ফেলতে পারো। তো নিচে একটু জায়গা নিয়ে তুমি এইভাবে যে চতুর্ভুজটা আছে এদের কোণগুলো পরিমাপ করে যোগ করতে পারো। তো যোগ করে দেখবে এটা আরো কত হবে, 360 হবে। যদি 2 এক কম হয় তুমি 360 মিলিয়ে দিবে। এরপরে নিচে মন্তব্য লিখবে উভয় চতুর্ভুজের চারটি কোণ যোগ করে
একই হয় বা 360 ডিগ্রি হয়। তো আমি আবার বলতেছি, তুমি এভাবে লিখবে, আমরা দেখতে পাচ্ছি যে দুটি চতুর্ভুজের 4টি কোণ যোগ করে 360 হয় বা একই হয়। এখানে দেখো প্রশ্নে বলা হচ্ছে অনুমান করে একটি বর্গ আঁকো যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তো বর্গ সম্পাদ্যের ক্ষেত্রে যখন আঁকতে হয় এক্স্যাক্টলি তখন এভাবে একটা রশ্মি নিতে হয়, এইখানে কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হয়, এখানে একটা চাপ আঁকতে হয়, এখানে একটা চাপ আঁকতে হয়, এরপরে এখানে একটা চাপ আঁকতে হয়, এখানে একটা চাপ আঁকতে হয়, পেন্সিল দিয়ে এখানে যোগ করতে হয়, এখানে একটা চাপ আঁকতে হয়, এখানে একটা চাপ আঁকতে হয়, এটা যোগ করতে হয়, এটা যোগ করতে হয়। তো আমরা এইভাবে আঁকবো না, মোটামুটি অনুমান করে স্কেল বা হচ্ছে এই যে এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে আছে, এগুলো দিয়েই তুমি বর্গ আঁকতে পারো। তো কিভাবে আঁকবে আমরা দেখাচ্ছি। স্কেলে দেখো এই যেখানে শূন্য আছে, এই শূন্য থেকে তুমি 4 পর্যন্ত যাবে, গিয়ে এখানে একটা রেখাংশ টানবে, রেখাংশ টেনে যন্ত্রটা আছে এটাকে এভাবে নিয়ে আসবে। দেখো এখানে বসিয়ে দিলে 4-এর উপরে, 4-এর উপরে বসিয়ে তুমি স্কেলটা উঠাবে না, এভাবে রেখে দেবে। এরপর তুমি এখান থেকে আবার 4 পর্যন্ত যেতে পারো, তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেল। দেখো এরপরে এটাকে টেনে এই দিকে নিয়ে আসবে শূন্য বরাবর, এরপর তুমি এটাকে আবার 4 পর্যন্ত দিবে। তো যেহেতু এখানে তুমি 4 পর্যন্ত উঠিয়েছিলে, এরপরে স্কেলটা উঠিয়ে নিয়ে বা যন্ত্রগুলো উঠিয়ে নিয়ে এটা যোগ করে দিবে, বর্গ হয়ে যাবে। আর এভাবে যদি নাও করতে পারো, শুধু স্কেল দিয়ে তুমি আঁকতে পারো, স্কেলটা ধরে এইভাবে টানো, 4 পর্যন্ত যাও, এরপর স্কেলটা উঠিয়ে ফেলো, এদিকে 4 যাও, এদিকে 4 যাও, এদিকে 4 যাও। আশা করি তুমি পারবে, যেহেতু অনুমান করে বলতেছে এক্স্যাক্টলি না আঁকলেও হবে। এরপরে তুমি কি লিখবে, এখানে মনে করি যে এ বি সি ডি কি একটি বর্গ যার প্রতিটি বাহু 4 সেন্টিমিটার। আশা করি এই কথাটা লিখতে পারবে। এরপরে আমরা কতে চলে যাচ্ছি, প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। তো ক নাম্বার দিয়ে তুমি লিখতে পারো যে বর্গটির দুটি কর্ণের দৈর্ঘ্য, এভাবে লিখে এসি, দেখো এই যে এসি এবং এই যে বিডি মানগুলো বসিয়ে দিবে। তো অবশ্যই এই কর্ণ দুটি সমান হবে, যদি একটা কর্ণের মান 7 হয় আর একটা কর্ণের মান কত হবে, অবশ্যই 7 হবে। তো যেহেতু এটার দৈর্ঘ্য 4, কখনোই 7 হবে না, একটা ভগ্নাংশ হবে। খতে বলতেছে বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ চিহ্নিত করো। তুমি এখানে খ দিয়ে বলবে যে বাহুগুলোর মধ্যবিন্দু চিহ্নিত করা হলো। এভাবে দিয়ে তুমি বলতে পারো যে এডি বাহুর মধ্যবিন্দু, যে কোনো একটা ধরতে পারো, এখানে ই ধরতে পারো। তো মধ্যবিন্দু কিভাবে তুমি নির্ধারণ করবে, যেহেতু বলে দিয়েছে এটার মান কত 4, তাহলে তুমি স্কেল এখানে বসাবে বা তোমার রোলারটা বসিয়ে এই যে 0 থেকে 2 পর্যন্ত যাবে, এই যে 0 থেকে এখানে 2 পর্যন্ত গেলে যেটা হয় সেটা হচ্ছে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু এইভাবে ধরো আমরা আনুমানিক ভাবে বসালাম, আমরা ধরলাম এখানে এটা ই, এখানে এটা এফ, এখানে এটা জি, এখানে এটা এইচ। বর্গের বাহু চারটির মধ্যবিন্দু ই এফ জি এইচ চিহ্নিত করা হলো বা চিহ্নিত করি। এরপরে বলতেছে মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করো। তো আমরা যুক্ত করি, তুমি এটা লিখতে পারো যে ই এইচ, যেটা যেটা যুক্ত করবে সেটার মাঝখানে কমা দিবে ইএইচ, এরপরে তুমি এখানে একটা সেমিকোলন দিবে, এরপরে আছে ই এফ, এভাবে সেমিকোলন দিয়ে সবশেষে লিখবা যোগ করি। কি লিখবে, যোগ করি। তো দেখো আমরা যোগ করে দিচ্ছি, আমার একটু আঁকাবাঁকা হচ্ছে যেহেতু আমি হাতে লিখতেছি, তোমরা যখন রোলার ব্যবহার করবে এক্স্যাক্টলি সুন্দর হবে। এরপরে বলা হচ্ছে উৎপন্ন চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ বলে মনে হয়। তোমাকে অবজার্ভ করতে বলতেছে, তুমি ভালো করে যদি অবজার্ভ করে দেখো, দেখবে এটা তো বর্গই মনে হচ্ছে। তুমি লিখে দিবা এটা হচ্ছে বর্গ বলে মনে হয়। এরপরে কি বলতেছে, এর বাহুগুলোর দৈর্ঘ্য মাপো এবং কোণগুলো পরিমাপ করো। তো এখন তুমি বলবে ই এফ জি এইচ বর্গটির বাহুগুলোর দৈর্ঘ্য। তো আগে আমরা যেভাবে পরিমাপ করেছি সেইভাবে তুমি এখানে ই এফ দিয়ে একটা একটা করে পরিমাপ করে ফেলবে, এরপরে কোণগুলো চাঁদার সাহায্যে মেপে ফেলবে। তো দেখবে প্রত্যেকটি কোণ কত হবে, 90 ডিগ্রি করে হবে।
যেহেতু এটাও একটা বর্গ, অবশ্যই 90 ডিগ্রি হবে। যদি 2-1 ডিগ্রি কম হয়, ভাববে তোমার ভুল হচ্ছে, তুমি সঠিকভাবে যন্ত্রগুলোর ব্যবহার করে দেখবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। তো আশা করি তুমি পারবে। এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই ভিডিও। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। সেই ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।